এটি সেই সময়ের গল্প যখন মানুষের প্রতি তাদের নিয়তি ছিল নির্দয়। সাল 1548, ইথিওপিয়ার হারার অঞ্চল। জন্ম নিল এক শিশু, নাম ছিল চাপো, যার নিয়তি ছিল কৃতদাস হওয়া। মাত্র 12 বছর বয়সে তাকে পরিবারের কাছ থেকে লুট করে নেয় দাস ব্যবসায়ীরা। বহু হাত বদল হন চাপো। ইথিওপিয়া থেকে ইয়েমেন, সেখান থেকে বাগদাদ। বিক্রি হতে থাকে হাত থেকে হাতে। মালিক বদলায়, তবু ভাগ্য বদলায় না। তবে বাগদাদে এসে কিছুটা আশার আলো দেখতে পান তিনি। তার শেষ মালিক কাজী হোসেন ছিলেন এক বিদ্বান ব্যক্তি। তিনি চাপুর তীক্ষ্ণ বুদ্ধি ও শেখার আগ্রহ দেখে মুগ্ধ হন। তাকে দাস বানানোর বদলে দেয়া হয় শিক্ষা, বদলে দেয়া হয় তার নামও। চাপুর নতুন নাম হয় তখন আম্বার, যার অর্থ ছিল বুদ্ধিমান। কাজী হোসেনের কাছেই শিক্ষা, সামরিক কৌশল এবং প্রশাসনিক জ্ঞানে শিক্ষিত হয়ে ওঠেন আম্বার। এরপর আম্বার চলে আসেন ভারতবর্ষে। দক্ষিণ ভারতের আহমেদনগর সালতানাতের পেশোয়া চেঙ্গিস খান বেশ মুগ্ধ হন আম্বারের বিদ্যায় এবং জ্ঞানে। সেখানে তিনি চেঙ্গিস খানের অধীনে কাজ শিখতে থাকেন। শিখেন রাজনীতি, কূটনীতি এবং সমরবিদ্যা, এবং এখানেই আম্বারের জীবনের মোড় ঘুরে যায়। চেঙ্গিস খানের মৃত্যুর পর আম্বার হয়ে ওঠেন একজন স্বাধীন মানুষ। মুক্ত আম্বার তখন কেবল একজন সাধারণ মানুষ নন, তিনি এক অভিজ্ঞ যোদ্ধা ও কূটনীতিক। স্বাধীন আম্বার বসে থাকলেন না। তিনি স্থানীয় মারাঠা যুবক এবং অন্যান্য আফ্রিকান বংশোদ্ভূত যোদ্ধাদের নিয়ে তৈরি করলেন একটি ছোট বাহিনী। চৌকসতার কারণে তার খ্যাতি দ্রুত ছড়াতে লাগলো। তার সেনাবাহিনী দ্রুত বৃদ্ধি পেয়ে এক বিশাল সামরিক শক্তিতে পরিণত হল। তিনি পেলেন মালিক উপাধি, হয়ে উঠলেন মালিক আম্বার। ঠিক সেই সময়ে আহমেদনগর সালতানাত ছিল পতনের মুখে। মুঘল সম্রাট আকবর দক্ষিণ ভারত দখলের জন্য প্রস্তুত। তাছাড়া দক্ষিণ ভারতে তখন অন্যান্য শক্তিগুলো বেশ দুর্বল। এই বিশৃঙ্খলার সুযোগে মালিক আম্বার নিজামশাহী পরিবারের এক অল্প বয়স্ক রাজপুত্রকে সিংহাসনে বসিয়ে নিজেকে পেশোয়া অর্থাৎ প্রধানমন্ত্রী ও অভিভাবক ঘোষণা করলেন। তিনি হয়ে উঠলেন দক্ষিণাত্যের কিং মেকার। প্রধানমন্ত্রী হয়েই মুঘলদের বিশাল ও ঐতিহ্যবাহী সেনাবাহিনীর বিরুদ্ধে মালিক আম্বার নিয়ে এলেন এক নতুন কৌশল, যা বার্গিগিরি বা গেরিলা যুদ্ধ। যে কৌশলে পরবর্তী বছরগুলোতে মুঘলদের নাস্তানাবুদ করতে থাকেন তিনি। এই কৌশলে আম্বারের মারাঠা অশ্বারোহীরা পাহাড় জঙ্গলের সুবিধা নিয়ে মুঘলদের রসদ সরবরাহ বন্ধ করে দিত। অতর্কিত হামলা করে নিমিষেই অদৃশ্য হয়ে যেত। মুঘলদের কাছে এটি ছিল এক নতুন মারাত্মক চ্যালেঞ্জ। এর মাধ্যমে মালিক আম্বার মুঘল সাম্রাজ্যের বিস্তৃতিকে থামিয়ে দিলেন। ফলে সম্রাট আকবর তার জীবদ্দশায় দাক্ষিণাত্য জয় করতে পারেননি। আকবরের পুত্র সম্রাট জাহাঙ্গীরও মালিক আম্বারের উপর এতটাই ক্ষুব্ধ ও হতাশ ছিলেন যে তিনি তাকে বাস্তবে পরাজিত করতে না পেরে শিল্পীর তুলিতে তাকে প্রতীকীভাবে পরাজিত করার ছবি আঁকান। যদিও বাস্তব জীবনে মালিক আম্বারের মোকাবেলায় জাহাঙ্গীর ছিলেন একজন পরাজিত সম্রাট। মালিক আম্বারের সামরিক জীবনের সবচেয়ে বিস্ময়কর অধ্যায় হল 1624 সালের ভাটভারি যুদ্ধ। এটি ভারতের ইতিহাসেও অন্যতম সেরা একটি যুদ্ধ। এই লড়াইয়ে মুঘল সম্রাট জাহাঙ্গীর এবং বিজাপুরের আদিল শাহী সালতানাত একজোট হয়ে আক্রমণ করে আম্বারকে। মুঘলদের বিশাল বাহিনী এবং বিজাপুরের দক্ষ সৈন্যদল মিলে একটি শক্তিশালী জোট গঠন করে। তাদের সম্মিলিত শক্তির সামনে মালিক আম্বারের পরাজয় তখন ছিল কেবল সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু বিচক্ষণ আম্বার দাবার চাল পাল্টে দেন। মালিক আম্বার জানতেন যে সামনাসামনি যুদ্ধে তিনি মুঘলদের বিশাল অশ্বারোহী বাহিনীর সঙ্গে পেরে উঠবেন না। তাই তিনি আহমেদনগরের কাছে ভাটভারি নামক স্থানটিকে যুদ্ধের জন্য বেছে নেন। এটি ছিল নিচু জমি এবং পাশেই ছিল একটি বড় হ্রদ বা কৃত্রিম জলাধার। যুদ্ধের ঠিক আগে আগে মালিক আম্বার রাতের অন্ধকারে হ্রদের বাঁধ ভেঙে দেন। পুরো এলাকা মুহূর্তেই জলাভূমিতে পরিণত হয়। মুঘল ও বিজাপুরের বিশাল বাহিনী আম্বারের বুদ্ধির চালে আটকে যায়। তাদের ঘোড়াগুলো কাদা ও জল ভেঙে আর এগোতে পারে না। বাহিনীর মধ্যে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। এই বিশৃঙ্খলার সুযোগ নেন মালিক আম্বারের যোদ্ধারা। এই যুদ্ধে মুঘল বিজাপুর জোট শোচনীয়ভাবে পরাজিত হন। বিজাপুরের প্রধান সেনাপতি মোল্লা মোহাম্মদ লারি নিহত হন এবং অনেক মুঘল সেনাপতি বন্দী হন।
মালিক আম্বারের কাছে আরও একবার শোচনীয়ভাবে পরাজিত হন মুঘলরা। যুদ্ধ ছাড়াও মালিক আম্বারের আরেকটি গুরুত্বপূর্ণ পরিচয় ছিল, তিনি ছিলেন দক্ষ প্রশাসক। তিনি দাক্ষিণাত্যে ভূমি রাজস্ব ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনেন। তিনি টোডর মলের অনুকরণে একটি নতুন ব্যবস্থা চালু করেন, যেখানে জমিতে উৎপাদিত ফসলের উপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ করা হতো। এতে কৃষক ও রাজ্যের উভয়েরই সুবিধা হতো। এতে করে তার সালতানাত বেশ ফুলে ফেঁপে উঠতে থাকে। 1610 খ্রিস্টাব্দে মালিক আম্বার তার নতুন রাজধানী স্থাপন করেন খিরকি। এই শহরটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত। এই খিরকি পরে ঔরঙ্গাবাদ নামে পরিচিত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আম্বার শহরের জলের সমস্যা মেটাতে একটি উন্নত খাল ব্যবস্থা নহরি আম্বারি নির্মাণ করেন, যা শত শত বছর ধরে ঔরঙ্গাবাদ শহরের প্রমাণ ছিল। তার স্থাপত্য ও নগর পরিকল্পনা তাকে অমর করে রেখেছেন। মালিক আম্বার বুঝতে পেরেছিলেন মুঘলদের রুখতে হলে স্থানীয় শক্তিকে একজোট করতে হবে। তিনি মারাঠা প্রধানদের নিজেদের সামরিক বাহিনীতে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেন এবং তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন। এই মারাঠা সেনাপতিদের দেশপ্রেম এবং স্থানীয় জ্ঞান মুঘলদের বিরুদ্ধে যুদ্ধে অমূল্য ছিল। তিনি জঞ্জিরার সিদ্দিকের সাথেও ঘনিষ্ঠ সামরিক মৈত্রী স্থাপন করেন। তবে আম্বারের জীবন সবসময় মসৃণ ছিল না। তাকে বেশ কয়েকটি অভ্যন্তরীণ ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়। তিনি নিজামশাহী সুলতানকে সরিয়ে নিজের নাতিকে সিংহাসনে বসান। 1621 সালে তিনি মুঘলদের সাথে এক সন্ধি করতে বাধ্য হন, যেখানে বেশ কিছু দুর্গ ও বিপুল অর্থ দিতে হয়। কিন্তু তিনি কখনো হার মানেননি। মাত্র 2 বছরের মধ্যে তিনি আবার শক্তি সঞ্চয় করেন এবং মুঘলদের হাত থেকে বেশিরভাগ অঞ্চল পুনরুদ্ধার করেন। তার উত্থান পতন ছিল যেন ডেক্কানের ঢেউয়ের মতো, কখনো শান্ত, কখনো বা বিশাল। মালিক আম্বারের শেষ জীবনও মুঘলদের সাথে যুদ্ধ করেই কেটেছে। এমনকি মুঘল রাজপুত্র শাহজাহানও, যিনি ভবিষ্যতের সম্রাট, একসময় নিজ পিতার বিরুদ্ধে বিদ্রোহ করে মালিক আম্বারের সাহায্য চেয়েছিলেন। কিং মেকার আম্বার তাকে আশ্রয় দেন এবং মুঘলদের বিরুদ্ধে এই যুদ্ধে তিনি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মালিক আম্বার তার জীবদ্দশায় মুঘলদের দাক্ষিণাত্য দখলের স্বপ্নকে বারবার ধূলিসাৎ করে গেছেন। 1626 খ্রিস্টাব্দে প্রায় 80 বছর বয়সে এই মহান যোদ্ধা ও প্রশাসক তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এক কৃতদাস থেকে যিনি হয়েছিলেন একজন কিং মেকার, মুঘলদের অপ্রতিরোধ্য শত্রু এবং ঔরঙ্গাবাদ শহরের প্রতিষ্ঠাতা। তার জীবন এক অবিশ্বাস্য উত্থানের গল্প। তার শত্রু মুঘল সভাতেরাও তার মৃত্যুর পর স্বীকার করেছিলেন যে যুদ্ধ, আদেশ, বিচার ও প্রশাসনে তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। দাস হিসেবে জীবন শুরু করেও তিনি এক রাজ্যের কাণ্ডারি হয়ে উঠেছিলেন। ফলে তার শত্রুরাও তাকে শ্রদ্ধা না করে থাকতে পারেননি। তিনি মালিক আম্বার, যিনি প্রমাণ করেছেন জন্ম নয় বরং কর্মই মানুষের আসল পরিচয়।